হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ গ্রামার গ্রুপ পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো, তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত যে সিলেবাস আছে তার মধ্যে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, যেটাকে অনেকটা সহজ টপিকও বলা হয়। যদিও ট্যাগ কোয়েশ্চেন টপিকটি অনেক সহজ এবং এখান থেকে আমরা পূর্ণ মার্কস অর্জন করতে পারি, কিন্তু মাঝে মাঝে আমাদের কোয়েশ্চেনে অর্থাৎ প্রশ্নপত্রে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো আমাদের মধ্যে অনেকটাই বিভ্রান্তি সৃষ্টি করে, অর্থাৎ আমরা উত্তর করতে গিয়ে অনেকটা ঝামেলায় পড়ে যাই। আর সেই ঝামেলা মেটানোর জন্য, অর্থাৎ সেই সমস্যার সমাধান করার জন্য মূলত আমি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে ভিডিও করছি। ট্যাগ কোয়েশনের ভিডিও যাতে লেংদি না হয়, অর্থাৎ দীর্ঘতর না হয়, যাতে করে শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ ভিডিও দেখে বিরক্তিবোধ না করে, সেই জন্য ট্যাগ কোয়েশনের টোটাল ট্যাগ কোয়েশনকে আমি 4 ভাগে ভাগ করেছি, যেটাকে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 বলে তৈরি করেছি। আমি আজকে পার্ট 1 নিয়ে আলোচনা করব। মূলত পার্ট 1-এ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ট্যাগ কোয়েশন করার জন্য ট্যাগ কোয়েশন কী, ট্যাগ কোয়েশন করার জন্য কী উপাদানের প্রয়োজন হয় এবং ট্যাগ কোয়েশনে কী কী বিধি নিষেধ মেনে চলতে হয়। চলো আমরা প্রথমেই ট্যাগ কোয়েশন কী সেটা জানার চেষ্টা করি। টপিকটার নাম ট্যাগ কোয়েশন। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, কোয়েশন মানে প্রশ্ন, অর্থাৎ কারো প্রতি প্রশ্ন জুড়ে দেওয়া। আমরা যদি আমাদের সাধারণ ভাষায় বলে থাকি, আমাদের চিরাচরিত কথায় বলে থাকি, তাহলে আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে কথোপকথন অথবা আমরা অন্যের সাথে যে কনভারসেশন করি, কমিউনিকেশন করি, অথবা একজন বক্তা যখন শ্রোতার উদ্দেশ্যে কোনো বক্তব্য দিয়ে থাকেন, তখন সেই বক্তব্যের সাথে শ্রোতা একমত কিনা সেটা যাচাই করার জন্য শ্রোতার সম্মতি নিতে চেষ্টা করেন। আর সম্মতি নেওয়ার জন্য যে প্রশ্ন করা হয় সেটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আমি আবারও বলছি, যখন কোনো বক্তা শ্রোতার উদ্দেশ্যে কোনো বক্তব্য দিয়ে থাকেন, সেই বক্তব্যটির সাথে শ্রোতা একমত কিনা অথবা বক্তব্যটির সত্যতা যাচাইয়ের জন্য, সঠিকতা যাচাইয়ের জন্য বক্তা শ্রোতাকে একটি প্রশ্ন করেন। যেমন আমি যদি বলি, আমি তোমাকে সাহায্য করি, এই যে আমি একজন বক্তা একজন শ্রোতার উদ্দেশ্যে একটি কথা বললাম, তখন আমি আবার শ্রোতাকে জিজ্ঞেস করলাম, আমি কি সাহায্য করি না? এই যে আমি যে একটা প্রশ্ন করলাম, প্রথমে বললাম আমি তোমাকে সাহায্য করি, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা বক্তব্য। আর সেই বক্তব্যের পর আমি যার উদ্দেশ্যে বক্তব্যটি দিয়েছি তাকে প্রশ্ন করলাম যে সাহায্য কি করি না? এই সাহায্য কি করি না, এই অংশটি হচ্ছে মূলত ট্যাগ কোয়েশ্চেন। চলো আমরা বইয়ের ভাষায়, অর্থাৎ আমাদের যে ডেফিনেশন কি বলে সেটা একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। কমিউনিকেটিভ ইংলিশে কোয়েশ্চেন ট্যাগ। প্রিয় শিক্ষার্থী, ট্যাগ কোয়েশ্চেনের আরেকটি নাম হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ, সেটা তোমাদের জেনে রাখা দরকার। কমিউনিকেটিভ ইংলিশে কোয়েশ্চেন ট্যাগ একটি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত বিষয়। আমি আগেই বলেছি, এটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের ডেইলি লাইফে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, কিন্তু হয়তো আমরা এটা যে একটা গ্রামারের অংশ সেটা আমাদের হয়তো জানা নেই বা আমরা অবচেতন মনে সেটাকে অ্যাভয়েড করছি। কনভারসেশন বা কথোপকথনের সময় তথ্য যাচাইয়ের জন্য বা নিজের মতামতের প্রতি অন্যের সমর্থন পাওয়ার জন্য সেন্টেন্সের শেষে একটি সমর্থনসূচক প্রশ্ন করা হয়। কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমরা যখন একজন বক্তা যখন শ্রোতার উদ্দেশ্যে কোনো বক্তব্য দিয়ে থাকেন, তখন ওই বক্তব্যটির সত্যতা যাচাইয়ের জন্য বা সঠিকতা যাচাইয়ের জন্য বা তথ্য যাচাইয়ের জন্য সে আবার শ্রোতার মতামত নিয়ে থাকে, সেটাকে মূলত ট্যাগ কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ট্যাগ বলে। এই সংযুক্ত প্রশ্নগুলোকে ইংরেজিতে কোয়েশ্চেন ট্যাগস বা ট্যাগ কোয়েশ্চেন বলে। ট্যাগ কোয়েশ্চেন অর্থ উক্তির সাথে সংযোজিত প্রশ্ন, অর্থাৎ পূর্ববর্তী কোনো স্টেটমেন্টের সত্যতা যাচাই অথবা সমর্থন পাওয়ার জন্য ওই স্টেটমেন্টের সাথে যে সংক্ষিপ্ত কোয়েশ্চেন সংযোজন করা হয় তাকেই ট্যাগ কোয়েশ্চেন বলে। হয়তো তোমাদের কাছে সংজ্ঞাটা একটু জটিল মনে হতে পারে, কারণ সংজ্ঞা বা বইয়ের ভাষা সবসময় একটু জটিলই মনে হবে, কিন্তু যখন আমরা উদাহরণের মাধ্যমে সংজ্ঞাটাকে এক্সপ্লেইন করব, অ্যানালাইসিস করব, তখন অবশ্যই আমাদের কাছে সংজ্ঞাটা সহজ হয়ে যাবে। চলো আমরা এই সংজ্ঞাটাকে উদাহরণের মাধ্যমে এক্সপ্লেইন করার চেষ্টা করি। একজন বক্তা একটি স্টেটমেন্ট দিবেন। আমাদের ট্যাগ কোয়েশ্চনের যে বিষয় সেটা হচ্ছে একটি স্টেটমেন্ট থাকবে এবং সেই স্টেটমেন্টের সত্যতা বা তথ্য যাচাইয়ের জন্য বক্তা আবার শ্রোতার উদ্দেশ্যে একটি প্রশ্ন জুড়ে দিবেন।
তাহলে আমরা দেখি উইমেন আর ডিপ্রাইভড ইন বাংলাদেশ। আমি বললাম যে নারীরা বাংলাদেশে বঞ্চিত। এবার আমি শ্রোতাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, নারীরা কি বঞ্চিত নয়? তারা কি বঞ্চিত নয়? এই যে শ্রোতাদের উদ্দেশ্যে আমার কথাটার সত্যতা যাচাই করার জন্য শ্রোতাকে আবার তার সমর্থন নিলাম, তার থেকে আমি তথ্য যাচাই করলাম, মূলত সেটাকেই ট্যাগ কোয়েশ্চন বলা হয়। এই ক্ষেত্রে আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে আমাদের মূল স্টেটমেন্টটি, অর্থাৎ প্রথম অংশটি, যেটাকে আমরা স্টেটমেন্ট বলি, ট্যাগ কোয়েশ্চনের দুইটি পার্ট থাকে। একটাকে বলা হয় স্টেটমেন্ট, যেটা আমার প্রশ্নে দেওয়া থাকবে, আর ট্যাগ কোয়েশ্চনটি আমাকে করতে হবে, যেটা আমার জন্য ব্ল্যাঙ্ক থাকবে অথবা গ্যাপ থাকবে। আমরা প্রথম অংশটি আমাদের প্রশ্নে দেখতে পাবো, পরের অংশটি আমাদেরকে করতে হবে। পরের অংশ করার জন্য আমাদেরকে কিছু উপাদান অনুসরণ করতে হবে এই ট্যাগ কোয়েশ্চনটি করার জন্য। চলো আগে দেখিনি ট্যাগ কোয়েশ্চন করার জন্য কি কি উপাদানের প্রয়োজন হয়। ট্যাগ কোয়েশ্চন গঠনের উপাদান। ট্যাগ কোয়েশ্চন এর মধ্যে মূলত তিনটি উপাদান থাকে, তিনটি উপাদানের সমন্বয়ে মূলত ট্যাগ কোয়েশ্চন করতে হয়। আমি যদি প্রথম থেকে বলি, তাহলে ট্যাগ কোয়েশ্চন করার জন্য যেটা বাধ্যতামূলক থাকতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশ্চন করা যাবে না। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। তানবীর হ্যাজ ডান ইট। আমার এটা একটি স্টেটমেন্ট, এটা আমার প্রশ্নে দেওয়া থাকবে। স্টেটমেন্টের পরে সাধারণত একটা কমা থাকে এবং পরে ডট ডট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয় আমাদের প্রশ্নে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটিতে অক্সিলারি ভার্ব আছে, আবার কিছু কিছু স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে ভিন্ন নিয়মে করতে হয়, আমরা বলবো। তাহলে আমরা প্রথম যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ট্যাগ কোয়েশ্চেন যে অংশটি আমরা করছি সেখানে অবশ্যই অক্সিলারি ভার্ব ব্যবহার করে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। দ্বিতীয়ত, আমার যে প্রশ্নে যে স্টেটমেন্টটি দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটি যদি হাবোধক থাকে, আমাকে ট্যাগ কোয়েশ্চনটি নাবোধক করতে হবে। এখন আমরা নাবোধক করার সময় সাধারণত নট ব্যবহার করে নাবোধক করি, কিন্তু ট্যাগ কোয়েশ্চন করার সময় অবশ্যই নটের সংক্ষিপ্ত রূপ অ্যান অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করি নেগেটিভ করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ, আমরা এখানে হ্যাজ নট করিনি, হ্যাজেন্ট করেছি, অর্থাৎ হ্যাজ নট পূর্ণাঙ্গ রূপ কোনোভাবেই ব্যবহার করা যাবে না। 3 নম্বর পয়েন্ট, সাবজেক্ট ওয়ার্ডের প্রোনাউন, অর্থাৎ আমার ট্যাগ কোয়েশ্চনের যে স্টেটমেন্টটি দেওয়া থাকবে সেই স্টেটমেন্টের সাবজেক্ট নাউন থাকতে পারে, প্রোনাউনও থাকতে পারে, কিন্তু যদি নাউন থাকে অবশ্যই ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট হিসেবে আমি ওই নাউনটিকে প্রোনাউনে রূপান্তর করেই বসাবো, কোনোভাবেই ট্যাগ কোয়েশ্চনে নাউন বসানো যাবে না। আবার বলছি, ট্যাগ কোয়েশ্চন করার সময় অবশ্যই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। ট্যাগ কোয়েশ্চন যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই নটের সংক্ষিপ্ত রূপ অ্যান অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করতে হবে। মূল স্টেটমেন্টের সাবজেক্ট যদি নাউন থাকে অবশ্যই সেই নাউনকে জেন্ডার এবং পার্সন এবং নাম্বার অনুসারে আমাকে কি করতে হবে, প্রোনাউনে রূপান্তর করতে হবে। তাহলে চলো আমরা আগের উদাহরণগুলো দেখে নিই যে সেগুলোতে আসলেই এই তিনটি উপাদানের সমন্বয়ে ট্যাগ কোয়েশ্চন করা হয়েছে কিনা। প্রথম সেন্টেন্সটি যদি আমরা একটু খেয়াল করি, রহিম প্লেইজ ক্রিকেট। এই ক্ষেত্রে আমরা প্রথমেই সবসময় ট্যাগ কোয়েশ্চনের প্রথমে সাবজেক্ট নির্ধারণ করে নিব। যেহেতু আমার স্টেটমেন্টে রহিম অর্থাৎ একটি নাম দেওয়া আছে, একটি নাউন দেওয়া আছে, আমরা সেটার জেন্ডার অনুসারে এবং সেটার নাম্বার অনুসারে তাকে আমরা প্রোনাউনে রূপান্তর করব। রহিমের পরিবর্তে আমরা ট্যাগ কোয়েশ্চনের যে সাবজেক্টটি নিলাম সেটা হচ্ছে হি। এই স্টেটমেন্টে বলা হয়েছে যদি মূল স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব থাকে অবশ্যই সেই অক্সিলারি ভার্বটি ট্যাগ কোয়েশ্চনে যাবে। যেহেতু এই স্টেটমেন্টে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাকে অবশ্যই ডু, ডিড, ডাজের সাহায্য নিতে হবে। আবার বলছি, মূল স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে অবশ্যই ডু, ডিড, ডাজের সাহায্য নিতে হবে। যেহেতু আমার সাবজেক্ট হি এবং আমার বাক্যে মূল স্টেটমেন্টে ভার্বের সাথে অ্যাজ বা ইএস আছে, প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য অবশ্যই হি এর সাথে আমাকে ডাজ নিতে হবে। এবং আমার মূল স্টেটমেন্টে হাবোধক হওয়ার কারণে আমাকে ট্যাগ কোয়েশ্চনটি নাবোধক করতে হবে। সেক্ষেত্রে আমি নটটি পূর্ণাঙ্গ ব্যবহার না করে অ্যান অ্যাপোস্ট্রফি টি দিয়েই ব্যবহার করেছি, কারণ আমি ইতিমধ্যে বলেছি ট্যাগ কোয়েশ্চনে কখনো নেগেটিভ অক্সিলারি ভার্বের
পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হতে পারে না, অর্থাৎ তাকে সংক্ষেপে ব্যবহার করতে হবে। ডাজ নট ব্যবহার না করে ডাজন্ট ব্যবহার করতে হবে, ইজ নট ব্যবহার না করে ইজন্ট ব্যবহার করতে হবে। এভাবে প্রত্যেকটি অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত রূপ আকারে বসবে। পরবর্তী এক্সাম্পলটি আমরা একটু দেখার চেষ্টা করি। রিয়া অ্যান্ড রেজা, আমরা দেখতে পাচ্ছি দুটি থার্ড পারসন অ্যান্ড দ্বারা যুক্ত আছে। যেহেতু দুইটি নাউন, আমরা তাকে প্রোনাউনে রূপান্তর করতে হবে। যখন আমরা দেখব দুইটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তখন অবশ্যই দুটি থার্ড পারসনের যে প্রোনাউনটি হয় সেটা হচ্ছে প্লুরাল থার্ড পারসনের প্রোনাউন, যেটাকে আমরা দে বলে থাকি। যেহেতু এই মূল স্টেটমেন্টের ভার্বটি অক্সিলারি ভার্ব নয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ডু ডিড ডাজের সাহায্য নিতে হবে। এবং মূল স্টেটমেন্টের ভার্বটি ফার্স্ট ফর্মে দেওয়া আছে, যার কারণে আমরা ডিড নিলাম। যেহেতু স্টেটমেন্টে হাবোধক আছে, সেই ক্ষেত্রে আমরা ডিড নট ব্যবহার না করে ডিডেন্ট ব্যবহার করে নেগেটিভ ট্যাকুয়েশন করেছি। আমরা পরবর্তী এক্সাম্পলগুলো দেখি যে আমরা আমাদের উপাদানগুলো ব্যবহার হচ্ছে কিনা ট্যাকুয়েশন করার ক্ষেত্রে। যদি মূল স্টেটমেন্টে প্রোনাউন থাকে, অবশ্যই সেই প্রোনাউন কোনোরূপ পরিবর্তন না হয়ে ট্যাকুয়েশনের সাবজেক্টে চলে যাবে। মূল স্টেটমেন্টের ভার্ব যেহেতু অক্সিলারি ভার্ব নেই, অবশ্যই আমাকে ডু ডিড ডাজের সাহায্য নিতে হবে। যেহেতু মূল স্টেটমেন্টটি ফার্স্ট ফর্মে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাকে ডিডের সাহায্য নিতে হবে। মূল স্টেটমেন্টটি হাবোধক থাকার কারণে আমাকে নাবোধক করতে হচ্ছে, আমি ডিড নট পূর্ণাঙ্গ ব্যবহার না করে ডিডেন্ট ব্যবহার করতে হবে। পরবর্তী এক্সাম্পলে দেখা যাচ্ছে সাবজেক্ট হচ্ছে বার্ডস। আমরা জানি, আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আমাদের পার্ট 2 পার্ট 3-তে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তারপর আমি এখানে যেহেতু এক্সাম্পলটি এসেছে আমি এক্সপ্লেইন করছি। কোনো বাক্যের সাবজেক্ট যখন বস্তু অথবা প্রাণীবাচক হবে, ইতর প্রাণীবাচক হবে, সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার পরিবর্তে আমার ট্যাগ কোশ্চেনে যে প্রোনাউনটি ব্যবহার হবে সেটা হচ্ছে ইট। আর সেটা যদি প্লুরাল হয় তাহলে তার পরিবর্তে আমার ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটি হবে দে। যেহেতু এখানে বার্ডস আছে, বার্ড নয় বার্ডস, সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে ব্যবহার করলাম। অক্সিলারি ভার্ব ক্যান আছে, আমরা সেটাকে ট্যাগ কোশ্চেনে নিলাম, কারণ আমরা জানি অক্সিলারি ভার্ব অবশ্যই ট্যাগ কোশ্চেনে যাবে মূল স্টেটমেন্ট থেকে। যেহেতু বাক্যটি হাবোধক আছে, আমরা সেটাকে নাবোধক করলাম, তবে ক্যান নট ব্যবহার না করে আমরা ক্যান্ট ব্যবহার করেছি। পরবর্তী এক্সাম্পলটা আমরা দেখি। ইট একটি প্রোনাউন, আমরা তাকে সাবজেক্ট পজিশনে নিয়ে গেলাম। ইজ একটি অক্সিলারি ভার্ব, সেটাকে আমরা ট্যাগ কোশ্চেনে নিলাম। যেহেতু এটা হাবোধক আছে, আমরা সেটাকে ইজ নট ব্যবহার না করে ইজেন্ট অর্থাৎ কন্ট্রাক্টেড রূপ, সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলাম। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হিটা প্রোনাউন, সেটাকে আমরা ট্যাগ কোশ্চেনে নিয়েছি। হ্যাজটা অক্সিলারি ভার্ব, সেটাকে আমরা ট্যাগ কোশ্চেনে নিব। যেহেতু অক্সিলারি ভার্ব অবশ্যই ট্যাগ কোশ্চেনে যাবে, বাক্যটি হাবোধক থাকার কারণে আমরা সেটাকে নাবোধক করলাম। কোনোভাবে হ্যাজ নট নয়, অবশ্যই সংক্ষিপ্ত রূপ। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা নোট দেখতে পাচ্ছি। সাধারণত অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন হয়। অর্থাৎ আমরা জানি অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার, তার মধ্যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন হয়ে থাকে। আমি এতক্ষণ পর্যন্ত যে ট্যাগ কোয়েশ্চেনের বিধিনিষেধগুলো বলেছি সেগুলো আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। চলো আমরা দেখে নিই। ট্যাগ কোয়েশ্চেনের যে সকল বিষয় মনে রাখতে হবে। ট্যাগ কোয়েশ্চেনের দুটি অংশ থাকে, যেটা আমি ইতিমধ্যে বলেছি। প্রথম অংশ অর্থাৎ যেটা আমার প্রশ্নে দেওয়া থাকবে সেটাকে আমরা স্টেটমেন্ট বলে থাকি। সেই স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে। যদি আমার স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমার ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ হবে। যদি আমার স্টেটমেন্টটি নেগেটিভ থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ উল্টোটা হবে। আমাকে যেটা করতে হবে, আমরা দ্বিতীয় অংশটি আমাদের জন্য খালি থাকবে প্রশ্নপত্রে, আমরা সেই দ্বিতীয় অংশটি করব, যে দ্বিতীয় অংশের নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে ট্যাগ কোয়েশ্চেনে মূলত আমাদের যে প্রশ্নপত্রে যে অংশটি দেওয়া থাকবে সেটাকে বলা হয় স্টেটমেন্ট, এবং আমরা যে অংশটি করব সেটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। স্টেটমেন্টের পর অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনের পূর্বে, অর্থাৎ আমাদের প্রশ্নপত্রে যে স্টেটমেন্টটি দেওয়া থাকবে সেই স্টেটমেন্টের পরে একটি কমা দেওয়া থাকবে। আমার জন্য যে গ্যাপটি থাকবে তারপরে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। আমি ট্যাগ কোয়েশ্চেনের পার্টটি করতে হবে, শিক্ষার্থী হিসেবে আমাকে অবশ্যই ট্যাগ কোয়েশ্চেনের পার্টটি করতে হবে। স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট সর্বদা প্রোনাউন হবে। আমি ইতিমধ্যে এক্সাম্পলের মাধ্যমে বলেছি। আমার প্রশ্নপত্রে সাবজেক্ট পজিশনে অর্থাৎ স্টেটমেন্টের সাবজেক্ট পজিশনে যদি কোনো নাউন থাকে সেটাকে অবশ্যই জেন্ডার, নাম্বার এবং পার্সন অনুসারে প্রোনাউনে রূপান্তর করব। আর যদি স্টেটমেন্টে কোনো প্রোনাউন থাকে কোনো রূপ পরিবর্তন ছাড়াই সেটা ট্যাগ কোয়েশ্চেনে আমরা নিয়ে যেতে পারবো।
ট্যাগ কোয়েশ্চেনটি নেগেটিভ হলে অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম হবে। যদি আমার স্টেটমেন্টটি হাবোধক আছে তাহলে আমাকে অবশ্যই ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ করার সময় আমরা কোনোভাবেই নটটাকে পূর্ণাঙ্গ ব্যবহার করব না, অর্থাৎ আমরা যে অক্সিলারি ভার্বটি ব্যবহার করব তার সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করে সেটাকে নেগেটিভ করব, যেটাকে কন্ট্রাক্টেড ফর্ম অথবা সংক্ষিপ্ত রূপ বলা হয়। স্টেটমেন্টের টেন্স অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেনের টেন্স হবে, অর্থাৎ আমার স্টেটমেন্টে প্রেজেন্ট টেন্স আছে, আমি ট্যাগ কোয়েশ্চেন কোনোভাবে ফার্স্ট ফর্মে করতে পারবো না, আমাকে অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্সেই করতে হবে। এজন্য আমাকে স্টেটমেন্টের টেন্সটা সর্বদা অনুসরণ করতে হবে। অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ হয়, যেটা আমি ইতিমধ্যে প্রথম সত্ত্বে বলেছি যে আমার স্টেটমেন্টটি যদি হাবোধক থাকে আমাকে ট্যাগ কোয়েশ্চেন নাবোধক করতে হবে, আর যদি স্টেটমেন্টটি নেগেটিভ থাকে অর্থাৎ নাবোধক থাকে আমাকে ট্যাগ কোয়েশ্চেন হাবোধক করতে হবে। একাধিক অক্সিলারি ভার্ব থাকলে প্রথমটি নিতে হবে। এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল এখানে দিয়েছি, হি হ্যাজ বিন ফিনিশিং দ্য ডিউটি। হ্যাজ একটা ভার্ব, বিন একটা ভার্ব, ফিনিশিং একটা ভার্ব, তিনটা ভার্ব আছে, সেই ক্ষেত্রে আমরা সর্বদা প্রথম ভার্বটিকে ট্যাগ কোয়েশ্চেনে নিব। মূল বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট এবং স্টেটমেন্টের টেন্স অনুসারে, আবারও আমি বারবার কথাটা স্মরণ করিয়ে দিই, প্রথমে আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় সাবজেক্টটা নির্ধারণ করব, তারপর মূল স্টেটমেন্টের টেন্সটা দেখে সাবজেক্টের সাথে এগ্রি করে আমি ভার্বটি বসাবো। এই জন্য বলা হচ্ছে মূল বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট মানে হচ্ছে, অর্থাৎ আমি স্টেটমেন্ট থেকে এখানে নাউন যেটা আছে সেটাকে আমি এখানে প্রোনাউন কি বানিয়েছি, অথবা প্রোনাউন থাকলে সেটা এখানে কি প্রোনাউন হিসেবে আছে সেই অনুযায়ী, এবং স্টেটমেন্টের টেন্স অনুসারে স্টেটমেন্টটি কোন টেন্সে আছে, এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, সেটা অনুসারে আমাকে এখানে ভার্ব বসাতে হবে। ডু নট, কোন ভার্বগুলো, ডু নট, ডাজ নট, ডিড নট এর সাহায্য নিতে হবে। আমরা এক্সাম্পলটি দেখি। দে যেহেতু একটি প্রোনাউন সেহেতু এটার পরিবর্তন করার কিছু নেই, এটাকে আমাকে নিয়ে যেতে হবে, নিলাম। আমার এই স্টেটমেন্টে ভার্বটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে যেহেতু এটা মেইন ভার্ব অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব না, সেক্ষেত্রে আমাকে ডু নট এবং ডাজ নট, ডিড নট এর সাহায্য নিতে হবে। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ডিড নট বসার কোনো সুযোগ নেই, ডু নট অথবা ডাজ নট। আমার ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট ইতিমধ্যে দে আছে, সেই ক্ষেত্রে দে এর সাথে কোনোভাবে ডাজ নট ম্যাচ করবে না, অ্যাগ্রি করবে না, সেই জন্য আমি এখানে ডোন্ট বসিয়েছি। অক্সিলারি ভার্বের যে নেগেটিভ কন্ট্রাকশন রূপগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমি 3টা ভার্বকে মার্ক করে রেখেছি যেগুলো আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, তারপর আমরা প্রত্যেকটা অক্সিলারি ভার্বের নেগেটিভ কন্ট্রাকশন ফর্মগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। ডু নট, যেটাকে আমরা কোনোভাবে ট্যাগ কোয়েশ্চেনে ডু নট না বসিয়ে ডোন্ট বসাবো। ডাজ নট, সেটাকে আমরা ডাজেন্ট বসাবো। ডিড নট, সেটাকে আমরা ডিডেন্ট বসাবো। এম নট, এটাকে কোনোভাবে অ্যামেন্ট বসানো যাবে না, আরেন্ট অথবা এইন্ট বসাতে হবে। ইজ নট, ইজেন্ট, আর নট, আরেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাড নট, হ্যাডেন্ট, শ্যাল নট, এখানে আমাকে দেখতে হবে কোনোভাবে শ্যাল্ট না, শ্যান্ট, HAN অ্যাপোস্ট্রফি টি বসাতে হবে। উইল নট, অন্ট, উইলেন্ট বসানো যাবে না, সেই ক্ষেত্রে আমাকে অন্ট বসাতে হবে। 3টি ভার্ব আমি মার্ক করে রেখেছি, যেটা তোমরা লক্ষ্য রাখবা এবং কেয়ারফুলি সেগুলো ব্যবহার করবা। উড নট, উডেন্ট, শুড নট, শুডেন্ট, ক্যান নট, কান্ট, কুড নট, কুডেন্ট, মে নট, মেন্ট, মাইট নট, মাইটেন্ট, মাস্ট নট, মাস্টন্ট, নিড নট, নিডেন্ট, অট নট, অটেন্ট, অ্যান্ড ডেয়ার নট, ডেয়ারেন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করছি ট্যাগ কোয়েশ্চেনের যে বেসিক বিষয়, একটি ট্যাগ কোয়েশ্চেন করার জন্য যেই মৌলিক উপাদানগুলো সেই উপাদান সম্পর্কে তোমরা একটি ভালো ধারণা পাবা, এবং আমার লেকচারটি দেখে উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।